হ্যালো বন্ধুরা, আমি আছি তাজ আপনাদের সাথে। আর আজকে শুরু হয়ে গেল প্রথম ভূত এফএম এর ঘটনা। প্রিয় বন্ধুরা, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের মাঝে এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে। দয়া করে আপনারা একা একা কেউ ঘটনাটি শুনবেনই না। তো আমরা বেশি দেরি করবোই না, তাড়াতাড়ি ঘটনা শুরু করে দেই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি কি কখনো শুনেছো একটা গাছ যেটা মানুষ ডাকে? বাংলার এক গ্রাম যেখানে সন্ধ্যা নামলেই একটা ডাক শোনা যায়, আর যার কানে এর ডাক পৌঁছায় সে আর কোনোদিনও ফিরে না। প্রিয় বন্ধুরা, এটা কোনো গল্প নয়, এটা সেই ছেলের কথা যে বাস্তব খুঁজতে গিয়ে নিজেই গল্প হয়ে গেছে। গল্পের আসল চরিত্র হলো রিফাত। চরকান্দি গ্রামটা খুব সাধারণ একটা গ্রাম। চারিদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা, মাঝখান দিয়ে একটা সরু খাল বয়ে গেছে। এই খালের পরেই দাঁড়িয়ে আছে একটা বিশাল বটগাছ। গাছটা এত পুরনো যে গ্রামের কেউই বলতে পারে না কবে এটা লাগানো হয়েছে। দিনের বেলা গাছটা অন্য সব গাছের মতোই পাখি বসে ছায়া দেয়, কিন্তু সন্ধ্যার পর থেকেই গাছটার চারপাশে অদ্ভুত ভাব নেমে আসে। লোকজন বলে এই গাছটা মানুষ ডাকে। রিফাত এই গ্রামে জন্মেছে, বয়স 18। বাবা মারা গেছে কয়েক বছর আগে। মা আর ছোট বোন লিজাকে নিয়ে তার সংসার। খুব গরিবও না, আবার খুব ভালোও না। রিফাত সকালে স্কুলে যায়, বিকেলে টিউশনি পড়ায় বা জমিতে কাজ করে। ছোটবেলা থেকেই সেই বটগাছটার গল্প শুনে এসেছে। ক্লাস 5-এ পড়ার সময় একদিন বন্ধুদের সাথে খেলতে খেলতে খালের ধারে চলে গিয়েছিল। তখন গ্রামের বুড়ো শফিক দাদু চেঁচিয়ে বলেছিল, ওখানে যাস না। রিফাত জিজ্ঞেস করছিল, কেন? দাদু বলছিল, ও গাছ ডাক দেয়। এই কথা তার মাথায় গেঁথে গিয়েছিল। বছর যেতে যেতে রিফাত বড় হয়েছে, কিন্তু গাছটা একই রকম আছে। কেউ বলে আমাবস্যার রাতে নাম ধরে ডাকে, কেউ বলে কাদার শব্দ শোনা যায়। রিফাত বিশ্বাস করত না, কিন্তু ভেতরে ভেতরে কেমন একটা কৌতূহল ছিল। একদিন রাতে খাওয়া শেষে খাটে শুয়ে থাকতে সে হঠাৎ শুনল রিফাত। সে চমকে উঠল। ঘরে সবাই ঘুমাচ্ছে, আবার আওয়াজও এলো, রিফাত এখানে আয়। শব্দটা খালের দিক থেকে আসছে। রিফাত জানালার বাইরে তাকালো। দূর অন্ধকার বটগাছের ছায়া দেখা যাচ্ছে। তার বুক কেঁপে উঠল। সেই রাতেই সে ঠিক করলো সে বটগাছটার কাছে যাবে। আমাবস্যা রাত, চারিদিকে অন্ধকার। রিফাত চুপচাপ থেকে বাড়ি থেকে বের হলো। খালের ধারে পৌঁছাতে তার বুক ধক ধক করতে লাগলো। পানি কালো, গাছটার ছায়া পানিতে নড়ছে। সে বটগাছটার নিচে দাঁড়ালো। হাত দিয়ে গাছের গুড়ি ছুঁতেই ঠান্ডা একটা অনুভূতি শরীর বেয়ে উঠল। তারপর একটা কণ্ঠ, তুই এসেছিস? রিফাত গলা শক্ত করে বলল, কে? হঠাৎ তার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল। একটা কিশোর ছেলে, সেরা জামা, চোখে পানি। ছেলেটা যেন কাঁদছে। আমি কিছু করিনি। রিফাত কেঁপে উঠল, তুমি কে? সে বলল। কণ্ঠটা উত্তর দিল, আমার নাম নূর। নূর ছিল এই গ্রামেরই ছেলে। অনেক বছর আগে খুব চুপচাপ পড়াশোনা করত। একদিন গ্রামের গুজব ছড়ায় নূর নাকি একটা খারাপ কাজ করছে। কেউ প্রমাণ দেখেনি, কিন্তু সবাই বিশ্বাস করেছিল। গ্রামের কয়েকজন লোক তাকে ধরে এনে এই গাছটার নিচে অপমান করেছিল। নূর শুধু বলেছিল, আমি করিনি। কেউ শোনেনি। সেই রাতে নূর আর বাড়ি ফেরেনি। সবাই বলেছিল সে পালিয়ে গেছে, কিন্তু সত্যটা কেউ খুঁজে দেখেনি। নূরের কষ্ট, কান্না, অপমান এই গাছের ভেতরে আটকে গেছে। রিফাত মাটিতে বসে পড়ল। তুমি আমাকে কেন ডেকেছ? সে জিজ্ঞেস করল। উত্তর এলো, শুনতে চাই। ভোরের আলো ফুটে উঠল। গাছ আবার চুপ হয়ে গেল। কয়েকদিন পর রিফাত গ্রামের কয়েকটা বয়স্ক মানুষের সাথে কথা বলল। প্রথমে সবাই এড়িয়ে গেল, কিন্তু ধীরে ধীরে একজন বলল, হ্যাঁ, আমরা ভুল করেছিলাম। আরেকজন বলল, আমরা গুজবকে বিশ্বাস করেছিলাম। সত্যটা আস্তে আস্তে সামনে এলো। গ্রামের মানুষ বুঝতে পারল নূরের সাথে অন্যায় হয়েছে। সেই রাতেই রিফাত আবার বটগাছের কাছে গেল। সে বলল, তোমার কথা সবাই জানে, এবার শান্ত হও। হালকা বাতাস বইল, পাতাগুলো নড়ল। একটা শান্ত কণ্ঠ এলো, এটাই চেয়েছিলাম। সেই রাতের পর আর কাউকে বলেনি গাছ মানুষ ডাকে। আজও বটগাছ দাঁড়িয়ে আছে, ছায়া দেয় নীরব। আর রিফাত বুঝে গেছে
যেখানে মানুষের মুখ বন্ধ হয়ে যায়, সেখানে একদিন সত্য নিজেই কথা বলে। তো বন্ধুরা, আমরা দেরি করবোই না, একবারে দ্বিতীয় গল্পে চলে যাব। কিন্তু তোমরা যারা যারা এখনো গল্পটি শুনতেছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে লাইক করেনি, তারা প্লিজ দয়া করে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেন। দ্বিতীয় গল্পটির নাম হলো অন্য দুনিয়া। তখন ভোর দুপুর, আমি আর মা ঘরের সিঁড়িতে বসেছিলাম। চারিদিক বেশ শান্ত। হঠাৎ দেখি এক অদ্ভুত লোক আমাদের বাড়িতে ঢুকতেছে। লোকটা লম্বা, মুখ ভর্তি জট পাকানো দাড়ি। দাড়ির ভিতর তার মুখ প্রায় ঢাকা। পরনে ছিল হালকাল্লার মতো ঢিলে ঢালা পোশাক। চোখ দুটো অস্বাভাবিক, যেন ঠিকভাবে তাকাচ্ছে না, আবার সব কিছু দেখছেও। লোকটার দিকে তাকাতেই আমার গা কেঁপে উঠল। লোকটা বাড়িতে ঢোকার সাথে সাথেই আমাদের গরু, ছাগল, মুরগি, কবুতর সব পশু পাখি হঠাৎ অস্থির হয়ে উঠল। গরুগুলো গলা রশি ছিঁড়ে ফেলতে চাইছিল। খাঁচার ভিতরে পাখিটা পাগলের মতো ডানা ঝাপটা দিচ্ছিল। তাদের ডাক কোনো সাধারণ শব্দ ছিল না, ওটা ছিল ভয় করার চিৎকার। মনে হচ্ছিল ওরা এমন কিছু বুঝতে পেরেছে যেটা আমরা বুঝতেই পারছি না। লোকটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এসে খুব সাধারণ ভঙ্গিতে ভিক্ষে চাইল। মায়ের তখন খুব বিরক্ত লাগলো। মা রেগে গিয়ে বললেন, এত বড় মানুষ হয়ে ভিক্ষে করছো কেন? কাজ করতে পারো না? দাড়ি গোঁফ জট পাকিয়ে সাধু সাজছো কেন? মায়ের মুখে একথা শুনে লোকটার চোখ মুহূর্তের মধ্যে ভয়ঙ্করভাবে জ্বলে উঠল, কিন্তু সে কণ্ঠস্বর ঠিক রেখে আবার ভিক্ষে চাইল। ঠিক তখনই বাবা ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে তাকে কড়া ভাষায় ধমকালেন এবং তাকে যেতে বললেন। লোকটা চলে যাওয়ার সময় আমরা খেয়াল করলাম ভর দুপুর হলেও তার কোনো ছায়া পড়ছে না। এই দৃশ্য দেখার পর আমরা ভয়ে প্রায় জমে গেলাম। বাবা আর মা আবার তাকে ডাকলেন চাল নেওয়ার জন্য, কিন্তু সে ফিরে এলো না। শুধু একবার পিছন ফিরে তাকালো। তার দৃষ্টি ছিল আগুনের মতো রাগ। এরপর কয়েকদিন আমরা খুব ভয়ের মধ্যে ছিলাম, কিন্তু ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়। প্রায় 10-15 দিন পর এক রাতে বাবা ঘুম ভেঙে বারান্দায় বসেছিলেন। হঠাৎ কে যেন তার শরীরের উপর আলো ফেলল। আলোটা কোনো সাধারণ আলো নয়, গাঢ় কমলা রঙের। বাবা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কে? কোনো উত্তর এলো না। আবার আলো পড়তে লাগলো। বাবা রেগে গিয়ে বাগানের দিকে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম বাবা খুব ভীত। তিনি বললেন, ওখানে একটা লোক দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে কমলা আলো বেরোচ্ছে আর তার গা থেকে মরা মানুষের মতো গন্ধ আসছে। এই ঘটনা ঘটার পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে মনে হলো পাশের বাড়ির বিয়ের মাইকের শব্দে বাবার মাথা ব্যথা হয়েছে, কিন্তু মাথা ব্যথা আর কমে না। ডাক্তার দেখালাম, ওষুধ খেলেও কোনো কাজ হলো না। এরপর বাবা হঠাৎ একদিন চোখ বন্ধ করে দিলেন। চোখের ডাক্তার বললেন চোখে কোনো সমস্যা নেই, লেন্স, কর্নিয়া, আইরিস সব ঠিক, এমনকি মস্তিষ্কেও ঠিকভাবে কাজ করছে। তবুও বাবা কিছুই দেখতে পারছেন না। মাত্র 14 দিনের মধ্যে আমাদের পুরো জীবন বদলে গেল। বাবা কাজ করতে পারলেন না, সংসার চালাতে আমাদের আত্মীয়দের কাছে সাহায্য চাইতে হলো। একদিন বড় আপু আমাকে বলল, ইরমান, ওই লোকটার সাথে খারাপ ব্যবহার করার পর থেকেই কি এসব শুরু হয়নি? কথাটা একদম উড়িয়ে দেওয়ার মতো ছিল না। এর মধ্যেই বাবার অবস্থা আরও খারাপ হতে লাগলো। একদিন আমি আর আপু গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলাম। তখন মাটির নিচে একটা কাপড়ের পুতুল পেলাম। পুতুলটার চোখে পিরিক মারা, শরীরে বিভিন্ন অংশ কাটা। আমরা খুব ভয় পেয়ে গেলাম, কারণ এসব কালো জাদুর লক্ষণ আমরা একটু আধটু জানতাম। আমরা পুতুলটা গ্রামের এক হুজুরের কাছে নিয়ে গেলাম। উনি সব দেখে বললেন, এটা মানুষের কাজ না, এমন কালো জাদু শুধু জিনেরাই করতে পারে। আমরা অবাক হয়ে গেলাম। উনি জানালেন তিনি জিন ডাকতে পারেন। আমরা অনুরোধ করলাম সাহায্যের জন্য। উনি বললেন একজন ভেতরে থাকতে হবে। আপু ভেতরে রইল, আমি বাইরে।
কিছুক্ষণ পর আপু হাসি মুখে বেরিয়ে এসে বলল, জিন পুতুলটা ধ্বংস করে দিয়েছে। কিন্তু হুজুর চিন্তিত হয়ে বললেন, এটা অসম্ভব, কোনো জিন এমন করে না। আমরা কথাটা পাত্তা না দিয়ে বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ঢুকেই মা হাসি মুখে বললেন, তোর বাবা আবার দেখতে পাচ্ছে রে। আমরা খুব খুশি হলাম, কিন্তু ঠিক তখনই পশু পাখিরা আবার আগের মতো ভয়ঙ্করভাবে ডাকতে শুরু করলো। আপু হঠাৎ বলল, ইরমান, আমার সাথে মনে হয় কেউ আছে। আমি বললাম, কেউ নেই। আপু ভয়ার্ত গলায় বলল, আছে, আমি অনুভব করছি। বাবা হঠাৎ সুস্থ হয়ে ওঠার পর আমাদের সংসারে আবার হাসি ফিরে এসেছিল। বাবা আগের মতো কথা বলতেন, ঘরের কাজকর্মে আগ্রহ দেখাতেন। মা স্বস্তির নিঃশ্বাস ফেলতেন, মনে হচ্ছিল সব দুঃখ স্বপ্ন বুঝি শেষ। কিন্তু আপু ঠিক আগের মতো ছিল না। আপু ধীরে ধীরে খুব চুপচাপ হয়ে গেল। আগের মতো হাসি খুশি থাকতো না, প্রায় একা একা বসে থাকতো। মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠত, বলতো ঘরের ভিতরে কেউ হাঁটাহাঁটি করছে। আমি লাইট জ্বালিয়ে পুরো ঘরটা দেখতাম, কেউ নেই। কিন্তু আপু বরাবর বলতো, ইরমান, আমি মিথ্যা বলছি না, কেউ আসে। একদিন দেখি আপু আয়নার সামনে দাঁড়িয়ে খুব ফিসফিস করে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, আপু কার সাথে কথা বলছো? আপু ধীর গলায় বলল, আয়নার ভিতরে কেউ আছে, আমার সাথে কথা বলে। আমার গা শিউরে উঠল। এর মধ্যেই বাবা আপুর বিয়ে ঠিক করে ফেললেন। বাবার এক বন্ধুর ছেলের সাথে, ঢাকা মেডিকেলের ডাক্তার ছেলে, ভালো, পরিবারও ভালো, সবাই খুশি। বিয়ের আর 8 দিন বাকি। ঠিক ওই সময় এক সন্ধ্যায় আমাদের বাড়িতে এক অদ্ভুত লোক এলো। লোকটার চেহারা দেখেই আমার ভয় লাগলো। মুখটা বিকৃত, চোখ দুটো অস্বাভাবিক, নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। শ্বাসের শব্দ শুনেই গা কেঁপে ওঠে, মনে হচ্ছিল সে ভীষণ অসুস্থ। মা আগের ঘটনা মনে করে আর খারাপ ব্যবহার করলেন না, বসতে দিলেন, পানি দিলেন, খাবারও দিলেন। রাত হয়ে গেল, কিন্তু লোকটা যাওয়ার নামই নিচ্ছিল না। মা জিজ্ঞেস করলো, সে বলল, আমি বাবার সাথে একটু কথা বলতে চাই। বাবা এসে লোকটার কথা শুনে হতবাক হয়ে গেলেন। লোকটা সরাসরি বলল, আমি আপনার মেয়েকে নিতে এসেছি, আপনার বড় মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। এই কথা শুনে বাবা রেগে আগুন হয়ে গেলেন, তাকে মারতে এগিয়ে গেলেন। আমরা সবাই বাবাকে কোনো মতো করে আটকাই। চিৎকার শুনে পাশের বাড়ির চাচাও চলে এলো। এই ফাঁকে আমি ঘরের ভিতরে চলে গেলাম। আপু ভয়ে দেখি কাঁপছে। আপু ফিসফিস করে আমাকে বলল, ইরমান, কুপি জ্বালিয়ে বাইরে দেখ, ওর ছায়া পড়ছে কিনা। আমি কুপি হাতে নিয়ে বাইরে গেলাম। উঠানে দাঁড়িয়ে দেখি সবার ছায়া আছে, কিন্তু ওই লোকটার কোনো ছায়া নেই। আমার বুক ধকপক করে উঠল। বড় চাচা পরিস্থিতিকে শান্ত করতে বললেন, এখন ঝগড়া না বাড়াতে, বিয়ের সামনে এসব কথা ছড়ালে সমস্যা হবে। লোকটা তখন বলল, আপু জানে আমি তাকে নিতে এসেছি, সে আমাকে চিনে। এরপর আপুকে বাইরে ডাকা হলো। আপু ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। বাবা জিজ্ঞেস করলো, একে চিনোস? আপু মাথা নাড়ালো, হ্যাঁ। হঠাৎ আমার এক চাচাতো ভাই রেগে লোকটার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই লোকটা দুহাত তুলে ভয়ঙ্কর একটা শব্দ করলো। মুহূর্তের মধ্যে সবাই স্থির হয়ে গেল, আর ভাইটা অনেক দূরে ছিটকে পড়ল। এরপর আপু সব স্বীকার করলো। সে বলল, অনেক দিন ধরেই এই লোকটা তার সাথে দেখা দেয়, সে নাকি জিন, আর সে আপুকে নিতে চায়, না গেলে আমাদের সবাইকে মেরে ফেলবে। পরদিন আমরা সবাই সেই হুজুরের কাছে গেলাম। হুজুর সব শুনে বলল, আমার আগেই সন্দেহ হয়েছিল, জিন কালো জাদু করলে তা ফিরিয়ে নেয় না, কিন্তু এই জিন ফিরিয়ে নিয়েছে, কারণ সে তোমার বোনকে পছন্দ করেছে। আপুকে একটা তাবিজ দেওয়া হলো। তাবিজ পড়ার পর জিন আপুর কাছে আর আসতে পারে না। কিন্তু অদ্ভুতভাবে আমাদের পরিবারে সবাই একে একে অসুস্থ হতে লাগলো। বাবা, মা, চাচা, চাচি, এমনকি আমিও। শুধু আপুই সুস্থ। মায়ের শরীরের অবস্থাও দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছিল। সারা গা ঘা দেখা দিয়েছে, ব্যথায় তিনি বিছানা থেকেও নামতে পারছেন না। বাবার অবস্থাও একই রকম, চোখে দেখতে পেলেও শরীর একেবারে ভেঙে পড়েছে। শুধু বাবা মা নয়,
চাচা চাচি এমনকি আমিও অদ্ভুত সব সমস্যার মধ্যে পড়তে শুরু করলাম। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, কেউ অকারণে দুর্বল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের পরিবারের উপর অজানা অভিশাপ নেমে এসেছে। এই অবস্থায় আপুর বিয়ে স্থগিত করা ছাড়া আমাদের আর কোনো উপায় রইল না। আমরা বুঝে গিয়েছিলাম তাবিজ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। জিনের প্রভাব আমাদের পরিবারকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। অবশেষে আমরা সেই হুজুরের কাছে গেলাম। আমাদের অবস্থা দেখে উনি গভীরভাবে নিঃশ্বাস ফেললেন। আমরাও কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, এই কালো জাদু থেকে মুক্তির কি সত্যি কোনো উপায় নেই? হুজুর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এখন বাঁচার জন্য শুধু দুটি পথেই খোলা আছে। এই কথা শুনে আমাদের বুক কেঁপে উঠল। হুজুর বললেন, প্রথম পথ আপুকে সেই জিনের সাথে পাঠিয়ে দিতে হবে। এই কথা শুনেই বাবা ভীষণ রেগে গেলেন। গলা কাঁপতে কাঁপতে বললেন,